আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 22। মেঘ এবার মুখ খুলে বলল, তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো আছি, ছেলে এবং ছেলের পরিবারকে তো দেখিনি। চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমদ খান বলল, মেঘমামনি, এত চিন্তার কিছু নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলেদের পরিবারের সকল খোঁজ খবর নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে। আর রইল মিমের কথা। এবার আলী আহমদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিম আম্মাজান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি। তারা খুবই ভালো। আশা করি তোমার আমাদের উপর বিশ্বাস আছে। আর তারপরও যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে চাও, তাহলে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো। চোখগুলো রক্তলাল হয়ে আছে। টলমলো চোখে কিছু বলার আগেই তানভীর বলে উঠল, আরে মিম, দেখতে চাইবে কেন? আমাদের ছোট বোনের আমাদের ওপর অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উঁচু মাথাটা আবারও নত করে ভাতের প্লেটের দিকে তাকালো। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছো আব্বু, মিম আমাদের উপরে ভরসা করে চুপ করে বসে আছে। তার বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ এসব নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেঘ, হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন শ্বাস ফেলছে। ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়েও বেশি মিমকে কেউ যদি ভালোবাসে তাহলে সে আরিফ। মিম মনে মনে ভাবল, না, অনেক হয়েছে। এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয়ই কিছু করবে। বাড়িতে মিম আপুর বিয়ে, আহা কি মজা। কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান টেনে ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটাও ওই দিনই সেরে দিব। খাবার সময় তানভীর এর মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু, চাচু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খান বাড়িতে হয়েছে, এমনকি তানভীরের বিয়েটাও খান বাড়ি থেকেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেটা হবে স্প্যারো ড্রিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যা আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমদ খান মুখে হাসির রেখা টেনে বলল, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমার কোনো সমস্যা নেই। রাতের খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেল। মিম রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে একটা ফোন চেক করলো, আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করলো না। ও নিজেই কল লাগালো আরিফকে। একবার নয়, দুবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করলো না। মিম হতাশ হয়ে দুহাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে দিল আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমায় ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। মেসেজের শব্দে পেয়ে মিমের ঘোর কাটলো। ছুটে গেল ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। হাই, হ্যালো, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর দিল না। আতঙ্কিত কণ্ঠে আরিফের পাল্টা প্রশ্ন করলো, এতগুলো কল দিলাম, কল কেন ধরলে না? ছিল, তাই ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ও, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে, ওই ওই মিম। ঘন ঘন মেসেজের টুংটাং শব্দে মিম বাস্তবে ফিরল।
তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে? এক সপ্তাহ পর তার বিয়ে। তাছাড়া আরিফের অ্যাকশনই বা কী হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজ লেখা শুরু করলো। আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছি। তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে ও পাশ থেকে রিপ্লে আসলো। কি বলেছে মামা মামি? দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম। আম্মু শুনেই আমাকে একটা চর মেরেছে। আর আব্বু বলেছে, তোমাকে বিয়ে করলে ফুপির মতো আমাকেও আর খান বাড়িতে আসতে দেওয়া হবে না। ও চোখের পানি মুছতে মুছতে আবার লিখলো, তুমি শুধু ওহ বলছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না? নাকি তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না? আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম। তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছুই করার নেই? দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এটা যেমন সত্যি, তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি। এখন তুমি তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর? চেষ্টা যেহেতু করেছো, সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও, আর আবারও বোঝানোর চেষ্টা করো। সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই আরিফ। কেন? কারণ আগামী সপ্তাহে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু চাচু ও ভাইয়াদের একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন জানি গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি? সব যেহেতু ঠিক হয়ে গেছে, তাহলে বিয়েটা করে নাও। নোনা জলে মিমের চোখ ঝাপসা হয়ে আসছে। তাও চোখের পানি মুছে আবার লেখা শুরু করলো। তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না। তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি। এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে। হাতে মাত্র এক সপ্তাহ। এই অল্প সময়ে আমি কী বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদই আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমায় খুব ভালোবাসি আরিফ। অন্য কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমায় ছাড়া বাঁচব না। এটা কি তুমি বুঝতে পারছো না? আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাঁধা। আমি চাইলেও তোমাকে নিয়ে পালাতে পারবো না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তার ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম দোহাতে চোখ মুছে বলল, আর যদি না পারি? তাহলে পারলে আমায় ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটার ভয়েই আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি। তবুও তুমি এলে আমার জীবনে, আর এখন এসে যখন পড়েছো, তাহলে ছেড়ে কেন যাচ্ছ? সরি মিম, প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু 2 ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটাই কি তোমার শেষ কথা? ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকেও আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকেই চলে আসবেন। আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটা মেসেজ আসলো, ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে থাকলো। কি বলছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যেই ছেলেটা মিম বলতে পাগল, সে আজ কত সহজেই মিমকে এগিয়ে দিল অন্যের ঘরণী হতে। মিম হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে?
তুমি কেন বুঝতে পারছো না? আমার সকল ভালো থাকা তুমি। তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি। আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমাদের মতো বেঈমান পুরুষদের বিষাক্ত ভালোবাসাকে। রাত বাজে 12টা। মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমোচ্ছে। আবির এতক্ষণ পাশে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত ও হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল ব্যালকনিতে। আবির তাকিয়ে আছে দূর ওই আকাশ পানে। আকাশের চাঁদটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙল আবিরের। লক্ষ্য করে দেখল আকাশ থেকে অনেক নিচে দিকে একটা প্লেন উড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরে পাশে কারোর উপস্থিতি টের পেল, কিন্তু আবির পাশ ফিরল না। আবির জানে তার পাশে মানুষটি কে। আহিয়ার আব্বু। মেঘের ডাকে আবিরের শান্ত জবাব, অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। ঘুম আসছে না কেন? কি নিয়ে আপনার এত টেনশন? আবির মৃদু হাসল, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আহিয়ার আম্মু, আমার হঠাৎ করেই কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাঁ পাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি ভুল করলাম? একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান, তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানোটাই হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্ব পালন করছেন। আহিয়ার আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়া কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসল, তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে বলল, মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, আর সেই একই শিহরণ। খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল, তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশতুর কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতো তুমি, নির্জনেও আলো, যেখানে যায় কাদম্বিনী তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা, তুমি এলে রাতটা যেন প্রেমে ভরা ঢাকা। এই পৃথিবীর চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধারা। তাই বলি বারবার, চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়েই রচি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় ব্যালকনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবির কি একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়া পাত্র? মুহূর্তেই মেঘের ওড়না ধরে টানল। মেঘ গলার কাছে ওড়নার খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইস কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহটাই লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দু হাতের আজলায় নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ, হোক না আরেকটা মধুময় রাত তোমার আমার। বলেই আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর তীর করে কাপা ঠোঁটের কাছে। মাম্মা তুমি কোথায়? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে বলল, মেয়ে কাঁদছে, আমি যাই। বলেই মেঘ ছুটে গেল রুমের দিকে।